গত 16 বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, অফিসিয়ালি কিন্তু তার বিরোধী দল ছিল জাতীয় পার্টি, কিন্তু চলনে বলনে কহনে শুধুই ছিল বিএনপি। অর্থাৎ বিএনপির 16টা বছর আওয়ামী লীগই টিকায় রাখছে আলোচনা করে, জাতীয় পার্টি কিন্তু টিকে নাই, জাতীয় পার্টি কিন্তু বিরোধী দল। আমার কাছে আজকেও মনে হইতেছে যে আমরাই বোধহয় খালি জামাতকে টিকায় রাখতেছি, মানে এই জামাত নিয়ে আলাপ করতে। কন্যার সাথে দেখা নাই বিয়া শুক্রবার, উনি ধাপে ধাপে করবেন, এখন তো নির্বাচন হয় নাই, জীবনে এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই, আসলে কি জগৎ মেনে নিবে প্রশ্নই ওঠে না। যদি না মেনে নেয় আমরা আননেসেসারি টাইমটা নষ্ট করতেছি। কেন করতেছি বললাম কথাটা। বিএনপি কিন্তু তার এমবার্গো কিন্তু বলে দিল প্রধান উপদেষ্টাকে যে আমরা এইটাই সিগনেচার করি নাই, সো এটা নিয়ে আবার ক্যাচাল হবে, এটা কিন্তু বলে দিল। তারপরে যখন এটাই থাকলো বলবৎ, তখন বিএনপি কি করলো? বিএনপি বলল যে বিএনপি ভোট, এই ভোটের পক্ষে হা ভোট দেওয়ার কথা না ভোট দেওয়ার কথা কিছুই বলে না। তখন সামান্য ওই পক্ষ থেকে আসা শুরু করলো বিএনপি না ভোটের পক্ষে কাজ করছে। মানুষের বিশ্বাস তারা নাকি হাদিয়ে নেয়, হট এভার ইট ইজ, সেটা উইদিন দেয়ার কমিউনিটি, সাধারণ লোকের কাছে আসে না। কোনো গণমাধ্যমে পাকিস্তান শব্দটি লেখা হতো না, বিটিভি সহ কোথাও পাকিস্তান শব্দটি ব্যবহার করা হতো না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বলা হতো না, ভাষণটি পর্যন্ত উচ্চারিত হতো না কোথাও। গণভোটের প্রস্তাবটা কিন্তু বিএনপির পক্ষ থেকে ছিল, গণভোটের প্রস্তাবটা সে প্রস্তাবের ভিত্তিতে কখন হবে এটা নিয়ে প্রশ্ন আসছে। এটাকে আওয়ামী লীগ এই কি নির্বাচনের দিন হবে নাকি আগে হবে নাকি পরে হবে? বিএনপির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এমন ভাবে মানে ক্ষতিকর পর্যায়ে চলে গেছে। কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, যদি বলি এভাবে বলি, একজন দেশের প্রধানের একজন সন্তানকে নিয়ে ট্রল, এগুলো আসলে আমাদের সমাজের জন্য কি ধরনের ক্ষতি? আমি নিজে একজন ভিকটিম এই বিষয়ে, এবং নির্বাচনের আগের থেকে আমাকে নিয়ে শুরু হয়েছে যে ঘুম থেকে উঠে দেখলাম হাজার হাজার ফটো কার্ড আমাকে নিয়ে মারানো হচ্ছে, আমি দালাল, কালামাগুর, মানে যেন কোনো কথা নাই যেগুলো বলা, মানে 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 যে কোনো মানুষকেই আপনার যত শত্রুই হোক বলাটা অশুভ অন্যায়, সবগুলো বলা হচ্ছে। এবং আমরা মুক্ত হব না। তারা আবার নিজেদের সবচেয়ে মেধাবী, সবচেয়ে ডিসিপ্লিন, সবচেয়ে সুসংগঠিত দাবি করছে। দেখেন এইটা একটা, আমি মনে করি যে ধরেন আজকে যদি অন্য একটা গভর্নমেন্ট থাকতো এবং তার প্রধানকে নিয়ে যদি এই ধরনের এআই ভিডিও, অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়াতে সয়লাভ করা হয়, তাদের কি পরিণতি হইতো বিরোধী দলের উপর? শুধু এটাকে কেন্দ্র করে দেখেছেন না, ক্র্যাকডাউন হইতো। ফলে বিএনপি ভালো, সে লিবারাল ডেমোক্রেটিক নর্মস বজায় রেখে পলিটিক্স করে, কিন্তু একটা নীতিগত অবস্থান তার থাকা দরকার। সেটা এই ধরনের প্রোপাগান্ডা, চরিত্র হননের অ্যাক্টিভিটি তার মেয়ে, আমার মেয়ে, আপনার মেয়ে, যার ক্ষেত্রেই হোক, যার ক্ষেত্রে শক্ত হাতে দমন করা উচিত। শক্ত হাতে। সোশ্যাল মিডিয়া অলরেডি টক্সিক হয়ে গেছে। এই যে মিস ইনফরমেশন এমনভাবে ছড়ায়, একটা বক্তব্য দিলে সেটাকে, যেমন ধরেন এই যে রবিবারের এই বক্তব্যটা এটা ইন ডিটেল বললে আমরা আলোচনা করবো, অবশ্যই আমরা এটা পজিশনটা ক্রিটিক করতে পারবো, কিন্তু উনি যেটা বলে নাই সেটাও বলা হচ্ছে। দেখা যাবে এটা এমনভাবে হাজার ইয়ে করছে যে উনি চাঁদাবাজিকে, হ্যাঁ চাঁদা এখন থেকে চলবে, সমঝোতার ভিত্তিতে চাঁদা দিন, এরকম বলছেন রবি, হ্যাঁ এটা বলতেছে। হ্যাঁ উনি হয়তো ব্যাখ্যাটা, ওনার পজিশনটা হয়তো ভুল, কামাল ভাই যেটা বললে আমি সে এগ্রি করি। সমঝোতার ভিত্তিতে কোনো চাঁদা বলে কিছু হইতে পারে না। চাঁদা এবং চাঁদা এটা একটা পুরানা সমস্যা, এটা সমাধান করার ক্ষেত্রে আপনার পরিকল্পনা কি সেটা নিয়ে আপনি কথা বলেন। এইটার মেরিট যাচাই করার দরকার নেই আপনার, এটা সমস্যা, এটা সমাধান করতে হবে, এবং এটা সমাধান করার প্রস্তাবনা তারেক রহমান সুস্পষ্টভাবে দিছে। আপনি কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করবেন, তো চাঁদা বা পরিবহন চাঁদা বন্ধ না হলে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত হবে। আইন শৃঙ্খলা ঠিক করেন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য আপনি উদ্যোগ নেন এবং এটা রেগুলেশনের মধ্যে আনেন, ব্যাস সহজ প্রস্তাব। এবং আপনার দলের লোকজনকে সবার আগে গ্রেফতার করেন যারা জড়িত থাকবে, আপনার দলের নামে হোক বা রিয়েলি দলের লোক হোক, কথা পরিষ্কার। কিন্তু এটা নিয়ে এটা জাস্টিফিকেশন দেওয়ার কিছু নেই। তো এটা একটা। আরেকটা হলো আপনি যেটা বলেন সোশ্যাল মিডিয়ার এই বিশোধগাটা যেটা করে অনেক সময় রিয়েল লাইফে ভায়োলেন্স উস্কাইয়া দেয়। যখন আপনার বিরুদ্ধে আমি সোশ্যাল মিডিয়াতে ক্রমাগত এগুলি করে যাব এবং মাঠে আপনি শক্তিশালী এবং আপনি ক্ষমতায়, আপনি কিন্তু তখন ধৈর্য ধরতে একটা পর্যায়ে গিয়ে আপনি অ্যাক্ট করবেন, সে একটা হবে ভায়োলেন্ট অ্যাক্ট। ফলে যারা এটা করছে তারা সোশ্যাল মিডিয়ার এই অ্যাক্টিভিটিগুলোর মধ্য দিয়ে তারা নিজেদের বিপদ ডেকে আনছে। একটা শান্তিপূর্ণ সুন্দর পলিটিক্যাল প্রতিযোগিতাপূর্ণ যে এনভায়রনমেন্ট, এটাকে নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এগুলো করা হচ্ছে। জি ধন্যবাদ মাসুদ কামাল। আমরা তো দেখলাম ডক্টর ইউনূসের সরকার বিদায় নিল, সেই সকল উপদেষ্টাদের সম্পদের হিসাব কি জনগণ জানতে পেরেছে কিনা? শুনেন, তারা একটা হিসাব দিচ্ছে, এবং এটা আমার কাছে আমার প্রথম দৃষ্টিতে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা গোজামিলের হিসাব। একটা কাগজ দিয়ে একজনের দায়িত্ব তুমি এটা বসাই দাও, সবারটার মধ্যে
5% করে বাড়াই দাও, 2% করে বাড়াই দাও, সবার 2% করে বাড়াই দিই, সবারই একই রকম বাড়ছে কিন্তু। তো এটা আসলে আমার কাছে মনে হয় না এটা নিয়ে সন্দেহ প্রকাশ করার সুযোগ আছে। তো যেহেতু সুযোগ আছে, আমি মনে করি এই হিসাবটাকে চুলচেরা ভাবে, যেহেতু ওনারা দিয়েছেন, যাই দিয়েছেন, তো সেই হিসাবটাকে একটু চুলচেরা বিশ্লেষণ করা উচিত। হিসাবটা দেওয়া মানে কি, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, জাজ করা, এটা জাজ করা উচিত। দুদক এই উদ্যোগটা নিতে পারে, দুদক শতপ্রণোদিত হয়ে নিতে পারে উদ্যোগটা নিয়ে তাদের সবাইকে বলে দেখ যে এদের কোনো সমস্যা নাই। দেখেন, দুর্নীতিতে গেলে আর্থিক দুর্নীতি হয় না, দুর্নীতি নানাভাবে হয়। কিন্তু আপনি আমাকে একটা ব্যবসা পাওয়াই দিলেন, বললেন এই ব্যবসা তুমি যা করবা, প্রফিট যা করবা, আমাকে একটা পার্সেন্টেজ দিবা, এখানে দিবা না, আমার বাইরে পাঠিয়ে দিবা। তো এটা কি আপনার সম্পত্তির তালিকায় যুক্ত হবে? হবে না তো। আপনার বাইরে কি আছে না আছে ওটাকে আপনি ইনকাম ট্যাক্স দিয়ে দেখাবেন। এরা যেটা দিয়েছে এটা ইনকাম ট্যাক্স ফাইল থেকে দেখাচ্ছে আমার ধারণা। ইনকাম ট্যাক্স ফাইল যে কী দেখায় এটা তো আমরা জানি না। সবচেয়ে বেশি ট্যাক্স দেয় হলো গিয়ে আপনার নুরানি জর্দার মালিক, আর এই এত বড় বড় মালিক যারা ব্যবসা যারা আছে এত টাকা নেয়, সব গরিব। এটা তো ইনকাম ট্যাক্স দেখাই দেয়। বসুন্ধরা মালিক গরিব, আজাদ সাহেব গরিব, নাবিল গ্রুপের মালিক সব গরিব। এরা ধরি এলো নুরানি জর্দার মালিক, হাকিমপুরি জর্দার, এটা তো হাকিমপুরি জর্দার মালিক কাউস মিয়া ভদ্রলোক মারা গেছেন, তো উনি হলো সবচেয়ে ধরি। কি বলবেন? তো এখন এই ধরনেরই কিছুটা হয়েছে এখানে। তবে আমি মনে করি এই জিনিসটাকে নিয়ে দুদকের অথবা যারা নাকি এই ব্যাপারে এক্সপার্ট যারা আছেন তাদের কোনো একটা সংস্থার উচিত এটাকে টোটালি হাতে নিয়ে তাদের কাছ থেকে আলাপ করে আপনি কিসের ভিত্তিতে বলেন ওইগুলো আমাদের কাছে দেন, আমরা দেখি, চেক করা। এবং এই কাজটা নতুন সরকারই করতে পারে। এখন নতুন সরকার যদি মনে করে যে আগের সরকারের দেওয়া নির্বাচনের মাধ্যমে আমরা উঠছি, ক্ষমতায় আসছি, তাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ, এই কৃতজ্ঞতার স্বরূপ আমরা ওনাদের এগুলি দেখবো না, এড়াই যাব, ওনাদের সবচেয়ে বিতর্কিত লোকটাকে মন্ত্রী বানাবো, এটা যদি অনেক কৃতজ্ঞতার সুবিধা তারা করে থাকে তাহলে তো আমাদের কিছু করার নাই। তখন আমরা এই নতুন সরকার সম্পর্কে আবার নতুন করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আর কি। আমি একটা প্রশ্ন চলে যাই, আমার কাছে সময় খুবই কম মাসুদ কামাল। সেটা হচ্ছে বিয়ে অর্থাৎ 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর আমরা দেখলাম আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়গুলো খুলছে, বিভিন্ন জায়গায় খুলছে, সবাই বলছে আওয়ামী লীগ খুব দ্রুত ফিরছে। আওয়ামী লীগ যদিও ফিরে, তাদের যে কৃতকর্ম 24-এ বা এর আগে, যদি কৃতকর্মের জন্য তারা কি ক্ষমা চাইবে বা ক্ষমা চাওয়া উচিত কিনা আপনি কি মনে করেন, বা কখন ফিরবে বলে মনে হয় পুরোদমে? শোনেন, একটা জিনিস হলো এরা যে কার্যালয়গুলি খুলতেছে তার আগে আমার প্রশ্নগুলি বন্ধ করছিল কে? এটা কি বন্ধ করাটা জরুরি ছিল? কথাটা খেয়াল করেন। একটা জিনিস হলো রাষ্ট্রীয়ভাবে একটা নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে। তারা এই সময় বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তো এটা তো গভর্নমেন্টের অর্ডার। তো এই কার্যালয়গুলিকে গভর্নমেন্ট বন্ধ করছে নাকি অন্য কেউ বন্ধ করছে? যদি অন্য কেউ বন্ধ করে থাকে তারা এটা অন্যায় করছে। আবার এটা খুললো কে? এমনও তো হতে পারে কার্যালয়টা আওয়ামী লীগের, কিন্তু সেটা একজনের কাছ থেকে ভাড়া নিচ্ছে, ঘরটার মালিক আরেকজন, সে তার ঘর খুলতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু ওখানে যদি আপনি রাজনৈতিক স্লোগান দেন তাহলে আপনি এটা অন্যায় করেন। যে আইনে তাদেরকে তার কার্যক্রম স্থগিত করা হয়েছে এই আইনটা আমি পছন্দ করি না। আইনটা আমার কাছে মনে হয় এটা কালো আইন, এই আইনটা থাকা উচিত না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আইনটা থাকছে, যতক্ষণ পর্যন্ত এই আইনটা বাতিল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আইনটা মানা এই দেশের প্রত্যেকটা নাগরিকের উচিত। এখন আওয়ামী লীগ আন্দোলন করতে পারে, আওয়ামী লীগ বলতে পারে যে আমাদের উপর যে স্থগিতাদেশ আছে এটা আপনি উঠাই নেন, কিন্তু যতদিন পর্যন্ত ওই অর্ডারটা আছে ততদিন পর্যন্ত আপনি ওখানে যাই না রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন না ভাই, এটা উচিত না। আমি মনে করি যে আওয়ামী লীগ এখানে একটু তাড়াহুড়া করছে, কারণ এই সরকার তো নীতিগতভাবে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না। তো হয়তো এই সরকার দায়িত্ব নেওয়ার পরে হয়তো এক সময় আওয়ামী লীগের মধ্যে স্থগিতাদেশ উঠেও যেতে পারে। তো আপনি ওয়েট করেন ভাই, এত তাড়াহুড়া করছেন কেন? এবং এই তাড়াহুড়াটা তাদের জন্য আমি মনে করি বুমেরাং হতে পারে, এটা তাদের উচিত না। কারণ আইন, আমার কথা হলো কি ভাই, আইনটা খারাপ, আমার কোনো সমস্যা নেই। আপনি যদি খারাপ লাগে আইনটা বাতিলের জন্য সংগ্রাম করেন, আন্দোলন করেন, বাতিল করে দেন। যতক্ষণ পর্যন্ত আইনটা আপনি বাতিল করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আইন যত খারাপ হোক আপনাকে মানতে হবে ভাই।
বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের রাজনীতি করার পথ সহজ হয়ে গেল কেমনটা মনে হচ্ছে। এই জন্য বলছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে, খুলে দিচ্ছে, জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং বিএনপির নেতারা গিয়ে গিয়ে খুলেও দিচ্ছে এরকম। তাহলে কি বিএনপি ক্ষমতায় আসার কারণে আওয়ামী লীগের রাজনীতি করার পথটা সহজ হয়ে গেল কিনা? খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক, যেটি রাজ্জাকি ভাই বলেছেন সেই কারণে আওয়ামী লীগ খুশি। অন্তত রাজ্জাকি ভাইয়ের এই পর্বের এই বক্তব্যে আমি সম্পূর্ণ একমত। সবাই খুশি, আমরা সবাই রাজা। এখন বিষয় হচ্ছে যে শুধু আওয়ামী লীগ, বিএনপি বা যার যার জায়গা থেকে খুশি তা না। দেখুন, এটি বাস্তবতা। বাংলাদেশের মানুষ যে দলই করুক না কেন, আমি সবসময় একটি কথা বলি, 80 থেকে 90% মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। সেই মানুষগুলোও খুশি। মানুষের মধ্যে তো একটা আতঙ্ক ছিল, একটা আশঙ্কা ছিল, অথবা আর একটা অংশের মধ্যে আশাবাদ ছিল, জামাত ক্ষমতায় চলে আসছে। ম্যাটিকুলাস ডিজাইন দিয়ে হোক, সেটা ইঞ্জিনিয়ারিং করে হোক বা মেকানিজম করে হোক, জামাত ক্ষমতায় চলে, অথবা ভোটের মাধ্যমে, মনে করেন যে কোনো একটা অংশ তারা বলছিল ভোটের মাধ্যমে জামাত চলে আসবে, তারা ঠিকই বলছিল, আবার আতঙ্কেও ছিল। 70,000 সামথিং তাদের ওপর সদস্য হয়েছে এবং তারা গ্রাম ভিত্তিক কাজ করেছে। দেখুন, এর মধ্যে আরো অনেক কারণ আছে। তাহলে আওয়ামী লীগের দমন পীড়ন ওদেরকে আরো উত্থান বাড়িয়ে দিল, এটা অবশ্যই তাদের রাজনৈতিক কৌশল, তাদের রাজনৈতিক কৌশলগুলোকে আমি স্যালুট করি। তাদের যে সাংগঠনিক ভিত্তি, আপনি ইচ্ছা করলেই টাকা দিয়ে যে কোনো দলের সদস্য, প্রেসিডিয়াম মেম্বার হয়ে যেতে পারেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, কয়েক কোটি টাকা, মানে দল বুঝে অবস্থা। তো শিল্পপতিরা হচ্ছে না, বড় বড় পদে যাচ্ছে না বড় দুই দলের, কিন্তু জামাতে এটি সম্ভব না। এবং এর আগেও বলেছি, জামাতের প্রত্যেকটা ছেলে বা মেয়ে যাই হোক, ছাত্র শিবির করার পর তাদের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার নিশ্চয়তা রয়েছে। তাদের ব্যাংকিং সেক্টর, তাদের অর্থনৈতিক যে সেক্টরগুলো অসাধারণ। যে দলের যেমন টাকার অভাব হয় না, চাঁদাবাজি করতে হয় না, ঠিক একইভাবে যারা শিবির করে আসে, ছাত্র সংগঠন করে আসে, তাদের চাকরি বাকরির অভাব হয় না। এদিক থেকে জামাতের রাজনৈতিক কৌশল অতুলনীয়, অভাবনীয়, অনেকটা কমিউনিস্ট পার্টি টাইপের। আগে যেমন কমিউনিস্ট পার্টি যে প্র্যাকটিসটা করতো, যাই হোক। কিন্তু এই যে ভোট বাড়লো গ্রাম পর্যায়ে এবং নিম্ন আয়ের মানুষ, আমি নিরক্ষর বা অশিক্ষিত বলবো না, নিম্ন আয়ের মানুষের মধ্যে এবং গ্রাম পর্যায়ে জামাতের জনপ্রিয়তা বেড়েছে। এটাই বাস্তবতা। যদি আবহাওয়া রাজ্জাকি, আমি যদি আজকে নুরুল হক নূরের একটা বক্তব্য, তিনি বলেছেন জামাতের এই উত্থান অশনি সংকেত, জামাতের উত্থান ঠেকাতে গবেষণা করা প্রয়োজন বলে তিনি জানিয়েছেন এবং এখনই পদক্ষেপ নিতে হবে। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং আমার বন্ধুবর সহ আলোচক। আপনি প্রশ্ন করছেন উত্থানের কারণ উনি কিছু বলছে, আর নূর সাহেব বলছেন এটাকে দমাতে হবে। এই তো বিষয়। এই উত্থান কেন হইল তার, আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এই দেশের মানুষ, আপনি যেমন মান্না ভাই একটা ভালো কথা বলছে যে জামাত খুব ক্যালকুলেটিভ। তারা বিভিন্ন প্রতিষ্ঠান করতেছে, এই কোন টাকা দিয়ে করতেছে সেটা সেকেন্ডারি, ওইটার ব্যাখ্যা তো আমার কাছে নাই, তাই না? তার ফান্ড, বাট কাজগুলো যে করতেছে সেখানে তারা কর্মসংস্থান তৈরি করতেছে। আপনার সব দলেরই সেটা ভাবা উচিত যে আমার যারা কর্মী থাকবে তাদের জন্য কর্মসংস্থান আমার দরকার। কর্মসংস্থান যত আপনি করতে পারবেন, প্রোভাইড করতে পারবেন, তাইলে পরে পরিবেশ সুন্দর থাকবে। তা নাহলে তো আপনার যত বড় দল, এত লোক আপনি অ্যাকোমোডেট করবেন কেমনে? তাদের সার্ভাইভালের ব্যাপার থাকে। সুতরাং ন্যাচারালি আমি কোনো দোষ দিচ্ছি না। আমরা বিগত 53 বছর যাবতই দেখতেছি যে বাজারে কতগুলো জিনিস প্রচলিত, এই চাঁদাবাজি, দুর্নীতি এবং টাকা পাচার, তিনটা বিষয় যদি আনি, এর ভিতরে দুর্নীতিটা কিন্তু এলাকায় মহল্লায় হয় না, ওটা প্রাতিষ্ঠানিক। টাকা পাচার সেটাও লিমিটেড লোকেরা করে, ব্যাংক লুট করে পাঠিয়ে দেয়, যেমন নানান। চাঁদাবাজিটার এফেক্ট কিন্তু সাধারণ লোকের উপরে পড়ে। তাহলে চাঁদাবাজ বিরোধী একটা বিষয়, মানুষ বিনা কারণে চাঁদাবাজ বিরোধী। কারণ আপনার যারা চাঁদা নেয় তারা কিন্তু দলীয় ছত্রছায়ায় নেয়, যে যখন নেক দলীয় ছত্রছায়ায় নেয়। এই চাঁদাবাজ বিরোধী হিসাবে তাদের উপর আস্থা হয়েছে। এবং একটা দ্বিতীয়, এনসিপির যেহেতু অন্য কেউ অ্যাকোমোডেট করতে পারেনি, তারা অ্যাকোমোডেট করছে, একটা বিশাল সেন্টিমেন্ট কাজ করছে যে জুলাই চেতনার পক্ষের, সেই ভোটগুলো তারা পেয়েছে। এটা তো উত্থান একটা ব্যাপার। দ্বিতীয় কথা হলো 68টা আসন তারা পেয়েছে, এনসিপির 6টা আমি বাদ দিই এখনও। এই 68টা আসন যদি তারা অ্যাটলিস্ট চাঁদা মুক্ত রাখতে পারে, এই সিটগুলো কিন্তু ফিক্সড হবে, আপনি কোনোভাবে নিতে পারবেন না। আমরা প্রায় শুনি আসলে আওয়ামী লীগ আমলে 10,000 বা 11,000 কি একটা তথ্য দিয়েছিল রাজাকারের, সেই কথা তারেক রহমানও বলছেন। বারবারই আমরা জামাত নেতাদের মুখেও শুনি তাদের দলে কম ছিল, আওয়ামী লীগ বিএনপি বেশি ছিল,
এই কোশ্চেনগুলো নিয়ে যেটা গত 50 বছরে আমরা দেখেছি, যেটা দরকার ছিল সরকার একটা কমিশন করা। আমরা এখনো জানি না কজন মানুষ মারা গেছে। আপনার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলেছে 7,000 সামথিং লোক মারা গেছে, তাদের শহীদদের তালিকাতে আছে। যারা ভাতা নেয় তারা সবাই ভাতা নেয় না, এর ভিতরে কয়েক হাজার মানুষ ভাতা নেয়। তাহলে প্রশ্ন হচ্ছে যদি 7,000 লোক সামথিং মারা গিয়ে থাকে প্লাস মাইনাস, আমরা 30 লক্ষের গল্পটা বলছি কেন? মানে আপনাকে এটা রিজলভ করতে হবে। তো এটা খুব কঠিন কাজ না যে আপনার মুক্তিযুদ্ধে কতগুলো মানুষ মারা গেছে, পক্ষে কতজন ছিল, বিপক্ষে কতজন ছিল, এর ভিতরে বিহারি গণহত্যা হয়েছে, বিহারিদেরকে কারা কারা হত্যা করেছে, সেগুলোর একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে দেন। রাষ্ট্র একটা কমিশন করে দিলে এই বিষয়টা সেটেল হয়ে যায়। এই বিষয়টা এখন আপনি কিভাবে রিজলভ করবেন? ধরলেন যে জামাতের ভিতরে এতজন রাজাকার আছে, আওয়ামী লীগের ভিতরে এতজন রাজাকার আছে, বিএনপির ভিতরে রাজাকার আছে, এই লোকগুলো ম্যাক্সিমাম মারা গেছে না, কি করবেন? এটা দিয়ে আপনি এখন কি অ্যাচিভ করবেন বাংলাদেশের? আপনার এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে আপনার স্বাধীনতা থ্রেটের মধ্যে আছে, হুমকির মধ্যে আছে। আজকে আপনার সার্বভৌমত্ব হুমকির মধ্যে আছে। আর আমরা সবাই মিলে যদি এখন আলাপ করি 71 সালে কে পক্ষে ছিল আর বিপক্ষে ছিল, তখন কি হবে? এই আলাপটা তো আওয়ামী লীগ করেছে গত 16 বছর ধরে। বিচার করবার দায়িত্ব কার ছিল? শেখ মুজিবের উপরে ছিল। কে মাফ করে দিয়েছে ত্রিপক্ষীয় চুক্তি করে, সিমলা অ্যাকর্ড করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ মিলে কাদেরকে মাফ করে দিয়েছে? শেখ মুজিব করেছে। তাহলে বিচার যদি না হয়ে থাকে, আলবদরদেরকে যদি আপনি বিচার করতে না পারেন, পাকিস্তানিদেরকে যদি বিচার করতে না পারেন, এই দায়িত্ব আওয়ামী লীগের, শেখ মুজিবের। সেই প্রশ্নটা আপনি এখন এনে এটা রিজলভ করবেন কিভাবে? শেখ মুজিবকে এনে তো আপনি এখন জবাবদিহি করতে পারবেন না। একমাত্র ব্যক্তি জীবিত আছে ডক্টর কামাল হোসেন, আওয়ামী লীগের আইন এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ছিল। তিনি ওই সিমলা অ্যাকর্ড সাইন করেছেন। তাকে ডেকে এনে জিজ্ঞেস করেন আপনারা গণমাধ্যমের পক্ষ থেকে যে আপনারা কেন মাফ করে দিলেন। তাহলে আজকে এই প্রশ্নগুলো আলাপে আনা মানেই হচ্ছে যে আমরা ইচ্ছা করে আমরা বর্তমানের স্বাধীনতা নিয়ে চিন্তিত না, আমরা 71-এর গল্প নিয়ে ব্যস্ত। 71 মনে হয় আমাকে 2025 সালে স্বাধীন রাখবে। পৃথিবীর ইতিহাস এভাবে চলে না। পৃথিবীর ইতিহাস একটা ফরওয়ার্ড লুকিং জায়গা। আপনাকে মাথায় রাখতে হবে আজকের স্বাধীনতা আপনার হুমকির মধ্যে আছে কিনা, আজকে আপনি স্বাধীন কিনা, পরাধীন কিনা, সেটার বন্দোবস্ত আপনার কাছে আছে কিনা, সেই তর্কগুলো, আলাপগুলো তোলা দরকার। আপনার মনে থাকার কথা, আওয়ামী লীগ যখন সেই তালিকা প্রকাশ করেছে, আওয়ামী লীগের নেতাদের নাম থাকার কারণে কিন্তু সেই তালিকাটা সরকার উইথড্র করে নেয় এবং তার 1 সপ্তাহের ভিতরে দ্বিতীয় তালিকা প্রকাশ করবার কথা ছিল। আওয়ামী লীগ পরবর্তীতে রাজাকারদের তালিকা আর প্রকাশ করে নাই। এখন প্রশ্ন হচ্ছে কেন করলো না, কেন আইডেন্টিফাই করলো না, তাদেরকে ধরলো না কেন? আরো 10 বছর আগে তো আরো বেশি লোক বেঁচে ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা রিজলভ করবেন কিভাবে? এটা রিজলভ করবার একটা জায়গা আছে, আপনি একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে দেন। রাষ্ট্র যাক, প্রত্যেকটা উপজেলা ইউনিয়নে ঘুরে দেখুক কয়জন বেঁচে আছে, কয়জন মারা গেছে, বুদ্ধিজীবী নামক হত্যাকাণ্ড আসলে ঘটেছে কিনা, না এটা রয়ের একটা অপারেশন ছিল, কে করেছে, আমাদের আসলে 1 কোটি লোক সীমান্তের ওই পারে চলে গেছিল কিনা। ভারতীয়রা তা বলে না। ইন্ডিয়ান রাইটাররা লিখেছেন 90,000 থেকে 1 লাখের মতো লোক রেফিউজি ওই পাশে গেছে। তাহলে আপনি 1 কোটির গল্প কেন বলেছেন? সারা দুনিয়াকে 1 কোটি মানুষের রিলিফ আনছেন, চুরি করছেন, লুটপাট করছেন। মোটা দাগে ভারতীয়রা এবং আওয়ামী লীগ মিলে এই রিলিফের টাকা লুটপাট করে খাইছে। কারণ 1 কোটি মানুষের জন্য যে চাল আসবে, 1 লাখের জন্য তো সেই চাল লাগবে না। তাহলে আপনি বাকি টাকা তো বিক্রি করে দিয়েছে। এই রিলিফের চাল কলকাতা বন্দরে খালাস না করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের আমলে। এইগুলো বাস্তব, মানে চিটাগংয়ে এটা ল্যান্ড করতে দেওয়া হয়নি। 72 থেকে 75-এ যখন দেশে দুর্ভিক্ষ চলছে, এটা কলকাতার বন্দরে খালাস করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের নেতারা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা রিজলভ, এটা রেলেভেন্স কতটুকু? আর এই প্রশ্নটা আপনি রিজলভ করতে পারবেন না এখন আমার দরকার হচ্ছে আজকের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা, আজকে সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন করা। আজকে একটি প্রশ্ন আপনি করে রাখি, যে উত্তর দিতে পারবেন, আমরা 1 মিনিট সময় দিব। আজ গতকালকে সন্দীপের একটি অনুষ্ঠানে বলা হলো পাকিস্তান জিন্দাবাদ। এই বিজয়ের মাসের আগের দিনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান নিয়ে বেশ সমালোচনা ঝড় হচ্ছে বিভিন্ন জায়গায়। আপনি কি মনে করেন এটি কিসের ইঙ্গিত? কেউ কেউ মনে করেন কিসের ইঙ্গিত? পাকিস্তান জিন্দাবাদ কিছু জিন্দাবাদ না। বাংলাদেশে পাগলের অভাব আছে? 100 টাকা দিয়ে তো এই কাজটা করানো যায়। বাংলাদেশে একটা বাউলকে নিয়ে আপনি দাড়ি চুল কেটে দিলেন, মাঝখানে একটা ঘটনা ঘটলো না, ময়মনসিংহ না কিশোরগঞ্জে কোথায় একটা বাউলের দাড়ি চুল কেটে দিচ্ছে। অ্যাজ ইফ বাংলাদেশের সব বাউলের দাড়ি চুল কাটার জন্য এদেশের সব লোক ব্যস্ত হয়ে গেছে, এদেশে আর কোনো কাজ নাই, শুধুমাত্র বাউলদের দাড়ি চুল কাটো। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাউলরা যখন ইসলাম ধর্মকে কটাক্ষ করলো, স্টেজে বসে কোরআনকে কটাক্ষ করলো, তখন কিন্তু সুশীলদের আর কোনো আলাপ নাই। সন্দ্বীপে কে কোথায় পাকিস্তান জিন্দাবাদ, আপনারা ইনভেস্টিগেট করেন, লোকটা কে, ব্যাকগ্রাউন্ড কি, পরিকল্পিতভাবে করলো কিনা বিতর্কটা ইনস্টিগেট করবার জন্য। বাংলাদেশে কোন পন্থী লোক, ইসলামপন্থী লোকরাও তো পাকিস্তান জিন্দাবাদ নামে কোনো স্লোগান দেয় না। তাহলে এইটা কারা করছে এবং কেন এই তর্কটা গুরুত্বপূর্ণ আকারে হাজির হচ্ছে, তাও বিজয়ের মাসে? মনে হচ্ছে যে 1 ডিসেম্বরের আগেই তর্কটা তুলতে হবে, অথবা এটা একটা অর্কেস্ট্রেটেড ইভেন্ট বলে আমার কাছে মনে হয়েছে।
এবং আপনি দেখবেন এই যে একজন পাগল লোককে আপনার পুরা মেরে ফেলছে এই মানিকগঞ্জ না মুন্সিগঞ্জের দিকে, মূল ঘটনা বাদ দিয়ে মূল ঘটনাটা যেটা প্রকাশ করা হয়েছে আসল বাস্তবতা তো সেটা না। তো এই প্রত্যেকটা ঘটনার পিছনে মনে হচ্ছে পরিকল্পিতভাবে তর্ক উস্কে দেওয়া হচ্ছে এবং তর্কগুলো গণমাধ্যম এমনভাবে কাভার করছে মনে হচ্ছে এটাই মূলধারার তর্ক, বাংলাদেশের সব মানুষ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া শুরু করেছে। আসলে বাস্তবতা তো সেটা না। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে কিন্তু সবচেয়ে বেশি সুপরিচিত আওয়ামী লীগ, এবং এইটার ধারক বাহক তারা যেভাবে ব্যবহার করছে। কিন্তু আমরা দেখছি 2001 সালে যখন নির্বাচন হইল, তখন 96 শেষ থেকে 2001 কেয়ারটেকার অধীনে নির্বাচন হচ্ছে, তখন কিন্তু একটা জোট হয়েছিল। জোটটা কি? বিএনপি আর জামাত মিলে একটা জোট, যেখানে তারা 18টা সিট পেয়েছে, মন্ত্রী হয়েছিল। এই যে বিএনপি এবং জামাত কে? স্বাধীনতার বিপক্ষ শক্তি, রাজাকার ইত্যাদি ইত্যাদি। তার সাথে যারা জোট করলো, জোট করে পরাজিত করলো কাকে? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে। এটা কি ইতিহাস? এটা কি? আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তাড়িয়ে দিচ্ছি আমরা, রাজাকারের সাথে জোট গঠন করে মুক্তিযুদ্ধ, এটা একটা ন্যারেটিভ বয়ান মাত্র, আর কিচ্ছু না। ক্ষমতায় যাওয়া, তাহলে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি যে তার বিরুদ্ধে যখন রাজাকারকে নিয়ে জোট করে, সেইটা এই দেশে আমরা ছিলাম না? কি কথা হইছে? কিছুই হয় নাই। তো দিস ইজ দ্য সিনারিও। আপনি খালি বললে তো হবে না, আপনি বরং আমরা 53 বছর যাবৎ যুদ্ধের চেতনা লালন করতেছি। মুক্তিযুদ্ধের ইতিহাস কার বাপের ক্ষমতা আছে এটা বাদ দেয়। আপনি যদি সম্পূর্ণ রাষ্ট্র বিরোধী একটা লোকেরও বলেন যে ভাই তুমি মুক্তিযুদ্ধের ইতিহাসটা লেখো বাংলাদেশের, তার কি ক্ষমতা আছে 71কে বাদ দেওয়ার? এটা কোন ধরনের ন্যারেটিভ যে আমরা মুক্তিযুদ্ধ থেকে বাদ দিয়ে দিচ্ছি? তার ধারাবাহিকতায় 24-এর আন্দোলন হয়েছে। 24-এর আন্দোলন হয়েছে। এই 24-এর আন্দোলন যেদিন হয়েছে, তখন সেদিন কি করছে? যারা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করছে। কি ফ্যাসিজম? যারা দেশের ইন্টারনাল এক্সটার্নাল দুইটা সার্বভৌমত্ব নষ্ট করছে। এক্সটার্নাল সার্বভৌমত্ব কি? বিনা বিচারে হত্যা, আয়নাঘর, ক্রস ফায়ার, বিডিআর হত্যা, শাপলা চত্বরে হত্যা, এগুলো হলো আমার ইন্টারনাল সার্বভৌমত্ব। এক্সটার্নাল কি? 10 লাখ রোহিঙ্গা ঢুকছে, কেউ বাধা দিতে পারে নাই, দলমত নির্বিশেষে সরকারের সাথে সব দল একত্র হয় নাই, আরামসে ঢুকছে। আমার সার্বভৌমত্ব ছিল না। সেই সার্বভৌমত্ব যাতে টিকে থাকে সেই জন্য 24-এর আন্দোলন হয়েছে এবং তাকে তাড়াই দিছে। এবং উনি যাওয়ার পর ভাবটা এরকম, আমার মুক্তিযুদ্ধ চলে গেছে, আমার মুক্তিযুদ্ধের ইতিহাস চলে গেছে। আমি ভাই আমার মাথায় ধরে না যে আমরা সেন্সেবল লোক কি করে বলি আমার মনে হয় যে মুক্তিযুদ্ধ চলে গেছে। তো সরল ভাবে ব্যাপারটা কিন্তু নয়। জি, হ্যাঁ, এখানে তো কথা বলবার আছে যে রাজ্জাকি ভাই যেভাবে বললেন কিন্তু অনেক বিভ্রান্তিমূলক কথাবার্তা বলেছেন। যে এক নাম্বার হচ্ছে যে উনি বললেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস ভোলানো যাবে না, 54 বছর কেউ ভোলাইতে পারে না ইত্যাদি। ভুলবো কেন? আপনি ভুলবেন না, আপনি তো এক ব্যক্তিকে দিয়ে বিচার করলে হবে না। দেশের ইতিহাস থেকে আপনি পুরো 80 দশকে কোনো গণমাধ্যমে পাকিস্তান শব্দটি লেখা হতো না, বিটিভি সহ কোথাও পাকিস্তান শব্দটি ব্যবহার করা হতো না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বলা হতো না, ভাষণটি পর্যন্ত উচ্চারিত হতো না কোথাও। আজকে 1.5 বছর ধরে কি হচ্ছে? বিসিএস এর পরীক্ষার কথা তো বললামই, কি হচ্ছে? পাকিস্তান শব্দটি ভাসুর হয়ে গেছে, নাম উচ্চারণ করা যাবে না। এবং এই যে ইতিহাস বিকৃতি, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, এগুলো কি কোনো ঘটনা নয়? কিছুই না। 32 নম্বর আপনার চোখের সামনে ভেঙে ফেলা বলে কিছুই না, তারপরে আপনি বলবেন না কিছু হচ্ছে না, সব ঠিক আছে। এটা কি হয়? এই হচ্ছে দক্ষিণপন্থী রাজনীতি, যে আপনার এদিকে দেবালয় পড়ে যাবে, নিরহ হয়ে আপনি বাঁশি বাজাবেন যে কিছুই হয় নাই। এটা হচ্ছে ডানপন্থার সবচেয়ে বড় রকমের আগ্রাসী রূপ। যে আপনি যখন আপনি বলবেন জুলাই চেতনা, জুলাই চেতনা মানে কি? মুক্তিযুদ্ধের চেতনা মানে কি? মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে পাকিস্তানি যে তত্ত্ব, ধর্মের অন্ধকার থেকে দূরে সরে এসে একটা ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ তৈরি, এটা হলো মুক্তিযুদ্ধের চেতনা। এবং সেইটা যখন আপনি বিসর্জন দিয়ে দিচ্ছেন জুলাইয়ের নামে, সেটা হচ্ছে অন্ধকার দক্ষিণপন্থার দিকে যাত্রা। আর জুলাইয়ের চেতনা ছিল শেখ হাসিনার যে কর্তৃত্ববাদী শাসন, তার বিরুদ্ধে যে মানুষ রক্ত ঢেলে দিল, সেই মানে গণতন্ত্র এবং জবাবদিহিতার আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই চেতনা। তো গণতন্ত্র ও জবাবদিহিতার আকাঙ্ক্ষার জন্যই তো আমরা এই প্রশ্নগুলো করছি, এটাই তো জুলাই চেতনা। আপনি কোন ভিত্তিতে 40% যে ভোট সর্বশেষ গ্রাহ্য নির্বাচনের আওয়ামী লীগকে আপনি অনুপস্থিত ঘোষণা করে দিচ্ছেন? এটা কোন চেতনায় হচ্ছে? আপনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আওয়ামী লীগ করেনি, আওয়ামী লীগ ও সমমনরা নির্বাচন করেছে পরপর 3 বার। এবার বিএনপি আর সমমনরাই তো নির্বাচন করছে।
এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যেভাবে পুতুল বিরোধী দল বানিয়েছিল আওয়ামী লীগ, জামাত কিন্তু সেই রাস্তাও খোলা রাখার চেষ্টা করেছিল। কিন্তু যেহেতু বিএনপি অনেক বড় দল এবং তাদের আত্মবিশ্বাস এমনই যে আমাদের ভোট এত বেশি, তো জামাত যেখানে একা 18টি আসন পায়, আমরা কেন জামাতের সাথে সরকার করব, এরা যখন অগ্রাহ্য করেছে তখন কিন্তু তারা এতখানি বিরোধিতা চলে গেছে। তারা যদি বিএনপি যদি জাতীয় সরকারে রাজি হতো এতখানি বিরোধিতা হয়তো হতো না। আমরা জানি না, আমরা বিশ্লেষক হিসেবে ভাই যেমন আরেকটি বলছি, আমরা কিভাবে বলবো, আমরা কোনো কিছুই বলতে পারি না ঠিকঠাক, কিন্তু আমরা তো বিশ্লেষণ করতে পারি, আমরা বিভিন্নভাবে জিনিসগুলো দেখতে পারি। আর রাজনীতি কিন্তু 2+2=4 নয়, 2+2 অনেক সময় অনেক ধরনের অঙ্ক হতে পারে। আজকে সামনে যা দেখছি সবই কি একেবারে সাদা চোখে দেখা যায়? আপনি যদি সিরিয়ার দিকে তাকান, সিরিয়া, ইরাক, ইয়েমেন, লেবানন, লিবিয়া, পাকিস্তান, আফগানিস্তান, এই 7টি দেশ, তাদের ঐতিহ্য দেখুন, তাদের সংস্কৃতি দেখুন, বিভিন্ন সময়ের বিভিন্ন কার্যকলাপ দেখুন, সেগুলা এই দক্ষিণপন্থা রাজনীতির কবলে পড়বার পর কোথায় গিয়ে পরিণত হয়েছে? প্রত্যেকটা রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা যে সেই ফাঁদে পা দেব না কি করে বলতে পারি? আমি একটু প্রশ্ন করি। অবশ্যই। সে প্রশ্ন, এই ডানপন্থীর উত্থানকে যে কথা আপনারা বলছেন, এই উত্থানের জন্য দায়ীটাকে? দায়ী তো অনেক কিছু, এককভাবে তো একটা লোকে নেতা এখানে করছে না, এখানে অনেক কিছু দায়ী আছে। না, কেউ বলছে আওয়ামী লীগের বিগত দায় 17 আছে। বছরে আওয়ামী লীগের 17 বছরে তিনি কওমি জননী হয়ে বসেছিলেন, তিনি সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছিলেন এবং তার ধারণা ছিল যে আমি যদি এই সাম্প্রদায়িক শক্তিকে আমার অনুকূলে রাখতে পারি তাহলে আমার ভোট করতে হবে না। আমাদের সংবিধানের সাথে খতে বলা আছে 142 দিয়ে সংবিধানের বেসিক স্ট্রাকচার আপনি পরিবর্তন করতে পারবেন না। যেমন আমাদের বেসিক এবং কি বলেছে, প্রথম এই সংবিধানের প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট আপনি পরিবর্তন, প্রথম পার্টের 4 কতে বলা আছে শেখ মুজিব জাতির পিতা প্রতিকৃত সব জায়গায় ঝুলাইতে হবে, শেখ মুজিবের ছবি সব জায়গায় ঝুলাইতে হবে। আপনি যদি সেটা পরিবর্তন করতে চান 2/3 মেজরিটি আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনাকে পরিবর্তন করতে হবে হচ্ছে কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি লাগবে, কারণ সেখানে 7 খতে বলা আছে আপনি এটা 142 দিয়ে পরিবর্তন করতে পারবেন না, আপনাকে গণপরিষদ লাগবে। তো তখনই প্রশ্ন আসে, তাহলে গণপরিষদ হলে তাহলে কিভাবে এই জিনিসগুলো, তাহলে তখন প্রস্তাব আসে তাহলে গণভোটের মাধ্যমে হোক। জনগণ যদি মনে করে, জনগণ যদি গণভোটে হাঁ দেয় তাহলে আমরা এটা মেনে নিব। এটা তো আপনি জনগণকে সংশোধিত। খুশি করার জন্য বললেন, আপনি তো হাঁ ক্যাম্পেইন করলেন। আপনি যদি হাঁ ক্যাম্পেইন না করতেন তখন থেকে বলতেন, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী বর্তমানে, উনি যদি বলতেন আমরা হাঁ মানি না, আমরা গণভোট মানি না, যারা ভোট দেওয়ার দেখ, আমি মনে করি 59% যে ভোট পেয়েছে তার মধ্যে অর্ধেকের বেশি ভোট হচ্ছে বিএনপির ভোট, যারা হায় ভোট দিয়েছে। তার মানে জনগণ আপনাকে তো হাঁ দেখে ভোট দিয়েছে। তো সুতরাং আপনি জনগণ একটা মানবেন, এটাকে চেরি পিকিং এর মতো। আমার ইংরেজিতে একটা কথা আছে চেরি পিকিং, মানে আপনার যে জিনিসটা ভালো লাগবে আপনি সেটা নিবেন, আর যে জিনিসটা ভালো লাগবে না সেটা নিবেন না। আপনার জিনিসটা ভালো লেগেছে যতটুকু, এ সরকার যে সরকারকে বলি, আমরা বলি যে সাংবিধানিক সরকার না, অনেকে বলে, এবং এই সরকার 2টা নির্বাচন আয়োজন করেছে। একটা নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচন, আর আরেকটা নির্বাচন হচ্ছে গণভোট। তাহলে আপনি একটাকে গ্রহণ করলেন চেরি পিকিং এর মতো, আর আরেকটাকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন। একটা হচ্ছে গণপরিষদের চিঠি, আর আরেকটা হচ্ছে আপনাকে এর চিঠি, 2টা চিঠি দেওয়া হয়েছে, আপনি তো একটি গ্রহণ করলেন না। আর সংসদ তো পারবে না এই পরিবর্তন করতে। আপনি যেমন মূলনীতি পরিবর্তন করতে চান, একবার আপনার এরশাদের আমলে আপনি দেখেছেন আমাদের যে হাইকোর্ট আছে, হাইকোর্টকে বিভিন্ন বিভাগে নেওয়ার চেষ্টা করেছিলেন, উনি চেষ্টা করেছিলেন, সংবিধানের মাধ্যমে চেষ্টা করেছিলেন। তখন অ্যাপ্লাইড ডিভিশন আদেশ দিয়েছে যে আমাদের দেশ যেহেতু হচ্ছে আপনার প্রাদেশিক দেশ না, তো সুতরাং এটা সংবিধানের বেসিক স্ট্রাকচারের বিপরীত। সুতরাং আপনি অ্যাপ্লাইড ডিভিশন আদেশ দিয়েছে বেসিক স্ট্রাকচারে গণপরিষদ ছাড়া, কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি ছাড়া সাধারণ পরিষদ এটাকে পরিবর্তন করতে পারবে না। পরবর্তীতে এরশাদের আদেশকে অবৈধ ঘোষণা করা হয়েছে। তো সুতরাং আপনি যদি মূলনীতিতে হাত দিতে চান তাহলে এই সংসদ দিয়ে আপনি পারবেন না। আপনার সংসদ দিয়ে কি পাস করবেন? আপনার তো ক্ষমতাই নেই। আপনার 2/3 মেজরিটি 142 দিয়ে আপনি তো বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবেন না। আপনার তো কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি লাগবে, গণপরিষদ লাগবে। তো সুতরাং আপনার একটা জিনিস ভালো লাগবে, আপনি সেটা বলবেন। আপনি বলেন যে শপথটা কি নেই, শপথটা নাকি সংবিধানে নেই, শপথটা সংবিধানে না। আচ্ছা আমাকে আপনি বলেন তো, যিনি আপনাকে নির্বাচিত করেছেন, মানে যিনি আপনাকে যে ইলেকশন আয়োজন করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যে শপথটা গ্রহণ করেছে, এটা কি আমাদের সংবিধানে আছে? উনি তো প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেছিলেন, এবং কি উপদেষ্টারা যারা তারা মন্ত্রীদের শপথ গ্রহণ করেছেন, সেটা তো আমাদের সংবিধানে নেই। তো তাহলে তারা যে বাবা সন্তানকে করেছে, প্রসব করেছে, সে বাবার শুরুটাই তো অবৈধ, তো তাহলে তার সন্তানও তো অবৈধ হবে। আমি মনে করি বিএনপির সবচেয়ে বড় ক্ষতি হবে কি জানেন ভবিষ্যতে? আপনি যদি গণভোটকে আজকে যদি আদালতে ঘাড়ে ঠেকিয়ে আপনি যদি গণভোটটাকে আজকে আদালতের মাধ্যমে যদি আপনি বাতিল করেন, গণভোটে বিএনপি রাজি হওয়ার পর
আবার এটাও অভিযোগ যে গণভোটে রাজি হয়েছেন নির্বাচনটা দেওয়ার জন্য, কেউ কেউ বলছেন এই এক ধরনের প্রতারণা। আপনি কি বলবেন? আপনার একটা প্রশ্ন হচ্ছে, বিএনপি অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন গণভোটের বিষয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ ছিল বিএনপি জুলাই সনদ মানবে না, বাস্তবায়ন করতে চাইবে না, এরকম অভিযোগগুলো ছিল। আসলে কি সামনে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে? দেখেন, অনেকগুলো কথা শুনলাম। একটা ডিগ্রি থাকলে অনেক রকম কথা বলা যায়, কিন্তু সংবিধান তো ওই কথা বলে না। সংবিধানের বাইরে যাওয়ার আমাদের কোনো উপায় নেই, কারোরই কোনো উপায় নেই। এটা কি নির্বাচন আগে বুঝে নেই? আমরা বিএনপি অনেকবার বলেছে যে এই গণভোট কোনোভাবেই সম্ভব না, ঠিক না। তখন তারা বলছে যে আপনার ওইখানের যে চিফ ছিল কি বিদেশি আমেরিকান আলী রিয়াজ সাহেব, উনি একচেটিয়া যা ইচ্ছা তাই করেছে। বিএনপির সামনে একটাই কাজ ছিল, সেটা নির্বাচন, যে কোনোভাবে নির্বাচনকে হতে হবে, নইলে দেশটা থাকবে না। এটা যে কোনো পুরখা বাংলাদেশের মানুষ বুঝেছিল। তো বিএনপি এই জন্য প্রত্যেকটা ব্যাপারে বিএনপি এমবার্গো দিয়েছে, প্রতিটা ব্যাপারে। প্রথমে যখন গণভোটের কথা আসলো, বিএনপি আপনি খেয়াল করেন, খালি রাসেল বললে হবে না, আপনি খেয়াল করেন বিএনপি এমবার্গো দিয়েছে। তারা বলছে যে তারা আন্দোলন করবে, তারা নির্বাচন চায় না, গণভোট ছাড়া তারা নির্বাচন চায় না। জামাত স্ট্রেট বলেছে, সঙ্গে এনসিপিকে নিয়ে, তার মানে সরকার এনসিপিকে নিয়ে জামাত বলা মানে সরকারের মদত সহ বলেছে। বিএনপি শেষে যখন দেখেছে গণভোট হইলেও কি না হইলেও কি, আপনি আমার কথা শুনলেন না, আমি বললাম গণভোট, বিএনপি বললো যে যদি হয় তাহলে একদিনেই হতে হবে। কেন হতে হবে? যে একটা তো আমি জানতেই আছি, এটা কোনো আমার আইনের মধ্যেই নাই, সংবিধানেই নাই এখন গণভোট। একটু বলি না, আমি শেষ করে প্রশ্নটা করে ফেলি, আমার কাছে খুবই কম সময়। যদি ভাবে বলি, আপনিও নিশ্চয়ই খবরটা পেয়েছেন, গার্ডিয়ান একটা নিউজ হয়েছে, আওয়ামী লীগ ফেরার মানে একটা চক্ষুষছে আওয়ামী লীগ ফেরার জন্য। আমরা দেখলাম নির্বাচনের পর আওয়ামী লীগের বিভিন্ন অফিস আদালত, অফিস কার্যালয়গুলো খুললো, তাদের জাতীয় পতাকা তোলা হলো, এবং কেউ কেউ আবার আজকে চিফ প্রসিকিউটর তিনি বলছেন বিচারের জন্য বলেছেন তিনি শেখ হাসিনাকে ফেরাতে পারবেন বা ফেরাতে চেষ্টা করছে সরকার। এখন আপনার কি মনে হয় আসলে আওয়ামী লীগ খুব শিগগিরই ফিরছে? প্রথম একটা, যারা 26শে মার্চকে তারা ঘিরে ফেরার একটা চেষ্টা করছে। দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন হলো বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরানো সম্ভব কিনা? আওয়ামী লীগকে ফেরাবে, এটা আমার কাছে কেন যেন মনে হয় বিএনপির নির্বাচনে কমিটমেন্ট ছিল তাদের সাথে। না হলে আপনি দেখেছেন বিভিন্ন জেলাতে তাদের অফিস উদ্বোধন করছেন বিএনপির এমপি, খুলে দিচ্ছেন, উদ্বোধন করে তালা খুলে। এখানে আবার অনেক প্রতিবাদও করেছে, যেটা কথা আপনি যখন এমপির পক্ষ থেকে যখন তালা খুলে দিচ্ছে, একটা আইনের আলোকে নিষিদ্ধ সংগঠন, আমাদের আইনে আছে, সন্ত্রাস বিরোধী আইনে আছে যে আপনি নিষিদ্ধ সংগঠনের সহযোগিতা করলেও আপনি অপরাধী, আপনি তাদের প্রচার করলেও আপনি অপরাধী, সেখানে আপনি তার তালা খুলে দিচ্ছেন। আজকে আপনি সেই প্যাসিজমের রাষ্ট্রপতি ছিলেন চুপ্পু সাহেব, সেই চুপ্পু সাহেবকে আমরা এখন, আজকে মির্জা ফখরুল ইসলাম সাহেব কি বলছেন আমি কোর্টে আনকোট করে একটু পড়ে শোনাই। রাষ্ট্রপতি হওয়ার মতো বিএনপিতে 3-4 জন আছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এখনই রাষ্ট্রপতি নির্বাচন আলোচনা কেন? সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি, মানে কি এ রাষ্ট্রপতি কমিটমেন্ট, এই সে নির্বাচনে কমিটমেন্ট যা আপনাকে রাখবো, রাষ্ট্রপতি আপনিও থাকবেন আর আপনাদের দলকে আমরা সহজ করে দিব। উনি তো নিজে বলেছেন, রাষ্ট্রপতি নিজে বলেছেন আমি ছাত্রলীগের নেতা ছিলাম। এই রাষ্ট্রপতি নিজে বলেছেন শেখ হাসিনার দুলা যদি আমার মাথায় না পড়ে তাহলে তো আমি সফলে না, বলেছেন। সেকে সংবিধান অনুযায়ী এখনো মেয়াদ ওনার শেষ হয়নি, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার মেয়াদ শেষ হয়েছে। আরে ভাই একটু বিবেকটা কাজে লাগান রে ভাই। সংবিধান অনুযায়ী শেখ হাসিনা উৎখাত কি সংবিধান আছে? প্রত্যেক শোনেন 17-18 বছর শেখ হাসিনা যে ক্ষমতা ছিল জোর করে, সংবিধান দেখিয়ে ক্ষমতা ছিল, সংবিধান দেখিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে, সংবিধান দেখিয়ে সবকিছু করা হয়েছে। আপনি যে সেম সংবিধান বাংলাদেশের মানুষকে আবার দেখান, বাংলাদেশের মানুষ এখন আর, বাংলাদেশের তরুণ সমাজ গণ-অভ্যুত্থান শিখে গেছে, কিভাবে আন্দোলন করতে হয় শিখে গেছে। আপনি এদেরকে আর সংবিধান দেখাইন না। শেখ হাসিনা 17-18 বছর সংবিধান দেখেছে। আপনি বলেছেন যে একটা শপথ নিলে আরেকটা শপথ বাতিল হয়ে যাবে, বলেছেন তো, এটা কোথায় আছে? এটা কোথায় আছে? সংবিধানে আছে একটা শপথ নিলে আরেকটা শপথ বাতিল হবে? এবার বলেন, যদি একটা শপথ নিলে শাহদিন মালিক, তারা কি সংবিধান? তারা কি সংবিধান? তারা কি আইন? তারা কি আইন নাকি তারা সংবিধান? শেখ হাসিনাকে বৈধ করার জন্য তো এই সংবিধান বিশেষজ্ঞ হাজার হাজার ছিল বাংলাদেশে। শেখ হাসিনাকে বৈধ করার জন্য তো হাজার হাজার সংবিধান বিশেষজ্ঞ ছিল, সবসময় কি বলে ফতুয়া দিত, সংবিধান ফতুয়া দিত। আপনি বুঝেন? আচ্ছা এবার আমাকে বলেন, এবার যুক্তিতে আসি, যদি একটা শপথ নিলে আরেকটা শপথ বাতিল হয়ে যায়, তাহলে তো এই যে বিরোধী দল তো শপথ দুইটা নিয়েছে, তাহলে তো ওনাদের সংসদ শপথ বাতিল।
যদি সংসদের বাতিল হয় তাহলে তাদেরকে আপনি ডেপুটি স্পিকার বানাবেন কিভাবে? আপনার সংবিধান চান আমাদের লবণের মতো, যার যতটুকু প্রয়োজন সে ততটুকু ব্যবহার না, আপনি কি এটা মনে করেন যার যতটুকু প্রয়োজন সে ততটুকু এটা ব্যবহার বলি যদি আওয়ামী লীগের রাষ্ট্রপতি, বিএনপি সরকার এবং ডেপুটি স্পিকার জামায়াতের এটা একটা সম্মিলিত সরকার হচ্ছে, কারণ জাতীয় সরকার তারেক রহমান যেটা বলেছেন জাতীয় সরকার আপনি শুধু রাষ্ট্রপতি বানাইলে তো হবে না। আপনি যেমন হচ্ছে আপনি প্রধানমন্ত্রী বানালেন, আমাদের ভবিষ্যৎ ভালো, আপনি প্রধানমন্ত্রী বানেন, প্রধানমন্ত্রীর ম্যান পাওয়ার আছে, বিরোধী দল নেতা বানেন তার ম্যান পাওয়ার আছে, তো রাষ্ট্রপতি ম্যান পাওয়ার কই? তো তাদেরকে নিয়ে আসেন, রাষ্ট্রপতি ম্যান পাওয়ারও লাগবে তো। আপনি তিনটা না, আপনি জাতীয় সরকার করবেন 3 ধাপ, রাষ্ট্রপতি 1 ধাপ, প্রধানমন্ত্রী 1 ধাপ, বিরোধী দল 1 ধাপ, তো তাদের ম্যান পাওয়ার চেইন কই? তার মানে আওয়ামী লীগের চেইনটাকে নিয়ে আসেন, তাহলে তো সুযোগ করে দেন। আইনের মাধ্যমে তো আপনি করেছে, আপনার তো আইন তো আপনার হাতে সুযোগ আছে। আপনি যে দেখেছেন রিট করেছে, 2টা রিট হয়েছে, এই গণভোট বাতিল এবং সংস্কার আদেশটা বাতিল করা, সেই রিটটা শুনানি করেছে কে জানেন? সেই রুটটা শুনানি করেছেন গাজী সজল সাহেব, উনি হচ্ছে নির্বাহী সদস্য বিএনপির সদস্য, কি বলে জাতীয় কেন্দ্রীয় কমিটির সদস্য। তারপরে তহিদ সাহেব, উনি হচ্ছে বিএনপির যে জাতীয় দলের আইনজীবী ফোরাম, সেই আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব, উনি শুনানি করেছেন। ভাই আমরা তো এর আগে আদালতের মাধ্যমে অনেক কিছু দেখেছি। শেখ হাসিনা তো আদালতের মাধ্যমে সবকিছু করতে চাইছিল। আপনি আদালতের মাধ্যমে যখন করতে যাইবেন তখন এটা জনগণের বিপরীতে চলে যাবেন। আপনাদেরকে আমাদের ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে কি জানেন? ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আমরা যখন ক্ষমতা থাকি আমরা মনে করি আমার সব ঠিক। যেহেতু এখন আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ আর বিএনপি আমরাই তো প্রতিপক্ষ রাজনৈতিকভাবে ছিলাম, তো 5ই আগস্টের পট পরিবর্তন, এই যে গণ অভ্যুত্থান, হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপর এই যে নতুন একটা বাংলাদেশ, এখানে নতুন বন্দোবস্তের কথা বলছে ছাত্ররা, তো সেই রকম একটা অবস্থায় আমরা তো অতীতের 17 বছর এই ভীষণ দমন পীড়নের ভিতরও আপনারা জানেন যে আমরা সভা সমাবেশ কথা বলেছি। এখন আমরা তো সেই জন্য চরম মূল্য দিয়েছি। আমাদের হাজারের উপরে গুম, হাজার হাজার খুন, আমাদের 50-60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, দেশনেত্রীর বিরুদ্ধে 36টা, আমাদের চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে প্রায় 80টা মামলা। এখন জামাতকে তো ভাই আমরা দেখি নাই মাঠে, জামাতকে তো আপনারা কেউ দেখছেন আপনি বলতে পারবেন না। জামাত তো যাদেরকে এখন দেখছেন বিভিন্ন ছাত্র নেতা, তারা আর ছাত্রলীগের ভেতর ঢুকেছিল, তারপরে এখন তারা বের হয়ে বলছে আমরা শিবির। হ্যাঁ, তো এখন আমরা তো ভাই বুঝতে পারছি না তাদের একই অঙ্গে কত রূপ, তাদের তো গুপ্ত রূপ, সুপ্ত রূপ, তাদের তো আপনার ছদ্মবেশ, তাদের আইডেন্টিটি ক্রাইসিস। এখন যে বিপদের সময়, দুর্দিনে, কঠিন সময়ে আমরা তো হাজারো বন্দুকের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম, মারা গেছি, গুলি খেয়েছি, এখনো আমাদের বহু নেতা কর্মী তৃণমূল থেকে শুরু করে আমাদের কর্মী সমর্থক লক্ষ লক্ষ, তাদের কিন্তু গায়ে গুলি। 2018 সালে আপনাদের সাথে গুপ্ত ছিল, তাহলে তো গুপ্ত তারা আমাদের সাথে, হ্যাঁ তারা আমাদের ইয়েতে প্রতীক, তারা আমাদের প্রতীক নিয়ে নির্বাচন করেনি তো, যেই কয়জন আমাদের সাথে তারা ধানের শীষের জামাত প্রতীক নিয়ে নির্বাচন করেছে। তো আজকে 5ই আগস্টের পরে আরো যা বের হচ্ছে, এখন যা দেখছেন, তো স্বৈরাচার কাকে বলে, স্বৈরাচার কয় রকম আর কি কি, সেটা তো বুঝতে হবে আর জানতে হবে। একটা স্বৈরাচার পালিয়ে গেছে, ভালো কথা, আমাদের দেশনেত্রী এই বয়সে উনি 36টা মামলা ফেস করেছেন, জেলে গেছেন, আমরা নেতাকর্মীরা বারবার জেলে গেছি, ওনারা কোথায় ছিল, ওনাদেরকে কয়জন কোথায়, ওনারা জেলে গেছেন, আন্দোলন করেছেন আর সংগ্রাম করেছে গত 17 বছর। বাংলাদেশের 20 কোটি মানুষের 40 কোটি চোখ আছে ভাই, কেউ তো দেখে নাই, হঠাৎ আজকে কি হয়ে গেছে? তারা তো আমাদের সাথেই ছিল, আমাদের এলাই, আবার অতীতে আওয়ামী লীগের সাথে ছিল, তারও আগে অন্য দলের সাথেও ছিল। কাজেই যাকে যখন সুবিধা তার উপর ভর করব, আর তারপরে যখন আপনার সেই পারপাসটা সার্ভ হয়ে গেল তখন আপনি চোখ উল্টে ফেললেন। অকৃতজ্ঞ মানুষকে তো ভাই কেউ পছন্দ করে না। আর মুক্তিযুদ্ধে তাদের যেই ভূমিকা, মুক্তিযুদ্ধের মহান স্বাধীনতার ঘোষক আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তো আমাদের দলটা তো মুক্তিযোদ্ধাদের দল, আমাদের দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব নির্বাসনে থেকে 111-এর অত্যাচার নির্যাতনে জর্জরিত হয়ে ফিরে আসার পর যেই ঢেউ উঠেছে, এই ঢেউতেই ওই
আপনার এখন তো তারেক রহমান বসন্ত চলছে বাংলাদেশের রাজনীতিতে, সেই কারণেই জামাতের নার্ভাসনেস থেকে জামাত অনেক কথা এখন বলছে, ওতে আমরা বিন্দু মাত্র বিচলিত নই। বাংলাদেশের মানুষ কোনোদিন ভুল করে না, ভোট দিবে কিসে? ধানের শীষে। ধন্যবাদ আপনাকে। যদি ডক্টর ফেরদৌস খানম 2-3টে অভিযোগ করেছেন, বিগত 17 বছর আপনাদেরকে আন্দোলনে দেখা যায়নি, গুপ্ত সুপ্ত ছিলেন, যখন যেটা সুযোগ পান তখন তার দলে ঢুকেন, বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। থ্যাংক ইউ আপনাকে। জামাত মাঠে ছিল না, তাদেরকে দেখা যায়নি। মুনিয়াপা, আপনাকে বলতে চাই, আপনাদের ম্যাডামের বাড়ির সামনে যখন বালুর ট্রাক রেখে দেওয়া হয়েছিল, তখন সেই বালুর ট্রাক সরানোর জন্য কিন্তু আপনাদের বিএনপির একজন নেতাকেও পাওয়া আমি ছিলাম তো, মির্জা আব্বাসও ছিল না। আমাদের জামাত শিবিরের লোকরা শহীদ হয়েছে, জীবন দিয়েছে। সালাউদ্দিন সাহেব, রিজভী সাহেব, তারাও গুপ্ত জায়গা থেকে অ্যানাউন্স করেছেন আগামীকাল হরতাল হবে, অবরোধ হবে, মিটিং হবে, মিছিল হবে। এটি একটি আন্দোলনের একটা কৌশল, এবং সেই কৌশল যে কোনো সময় স্বৈরাচারের বিরুদ্ধে যে কোনো আন্দোলনকারী দল সেটি গ্রহণ করতে পারে। এটি যদি গুপ্তই হয় আর জনগণ যদি আমাদেরকে না দেখে থাকে, রাকসু জহঙ্গরনাথ সব কিছুতে ইলেকশন হয়েছে, এই শিবিররা গুপ্ত ছিল বলে বলে তো ন্যারেটিভ তৈরি করা হয়েছে। ছাত্ররা তো সেটা বিশ্বাস করে নাই, তারা ভোট দিয়েছে এবং সর্বোচ্চ ভোট দিয়ে তাদেরকে নির্বাচন করেছে। এটি সেই গুপ্ত সুপ্ত সেই অভিযোগ প্রমাণিত হয়নি। প্রতীক নিয়ে যে নির্বাচন করেছে জামাত ইসলামী, আপা বলেছেন, অবশ্যই প্রতীক নিয়ে নির্বাচন করেছে। কেন করেছে? জামাত ইসলামের প্রতীক বাতিল করা হয়েছিল, সেই জন্য আপনাদের সাথে গিয়ে আমরা একত্র হয়ে 91-এ আমরা নিঃশর্ত সাপোর্ট দিয়েছি বিএনপিকে। 2001-এ আমরা মন্ত্রিত্ব নিয়েছিলাম 2টা, এবং 2 জন মন্ত্রী সফলতার সাথে সততার সাথে মন্ত্রিত্বর দায়িত্ব পালন করেছেন। সুতরাং আমরা সব অতীতে বিএনপির সাথে ছিলাম, তাদের সাথে সহযোগী হয়ে সরকার গঠনে কাজ করেছি। সুতরাং এটি বরঞ্চ আমি বলবো, এই যে জামাত সম্পর্কে এই মুক্তি আপা শেষে মুক্তিযুদ্ধের কথাটাও বললেন, মুক্তিযুদ্ধের ব্যাপারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রকাশ্য জনসভায় জামাতের যেই নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে তাদের সপক্ষে বক্তব্য রেখে জনসভায় তাদের সমর্থনে কথা বলেছেন। সুতরাং এইটি আপনাদের এখনকার যদি কোনো বক্তব্য হয়, মুক্তিযুদ্ধের বয়ান এগুলি স্বৈরাচার 17 বছর ধরে বলেছে, এগুলি আর জনগণ খায় না, এগুলি গেছে, এগুলি এখন মানে উচ্ছিষ্ট হয়ে গেছে। এই বক্তৃতা আর মানুষের কাছে ময়দানে যায় না। এবং আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এই গুপ্ত সুপ্তর প্রশ্ন এবং মুক্তিযুদ্ধের প্রশ্ন এবং আমাদের যে ভূমিকা স্বৈরাচার বিরোধী আন্দোলনে জামাতের যে ভূমিকা, মাঠে ময়দানে পত্র পত্রিকা, এবং খোদ আওয়ামী লীগ হাসিনাও বলেছে সবাইকে ম্যানেজ করা যায় কিন্তু শিবিরদেরকে ম্যানেজ করা যায় না, এটি রেকর্ডের জিনিস। তাহলে এই কথাগুলি আসলে প্রমাণিত হয় না এবং এগুলি আমরা দেখতে পাই না। কথা বলবেন না এই যুগে এসে, যখন 2026, কারণ হচ্ছে সবার হাতে মোবাইল আছে, সবার হাতেই আছে। এটা যে সত্য, কতটা সত্য না এটা যে দিলেন, এটা আপনারা এটা আরেকটা বট আইডির মতো প্রপাগান্ডা। না প্রপাগান্ডা হবে কি করে? পরে এই ধরনের কথা আসছে যে আপনি এভিডেন্স চাওয়া, নারীদের ছায়া পেটিকোট খুলে ফেলতে চাওয়া, দুটো কিন্তু এক জিনিস না। তখনই তো এই এবং মানুষজন সবাইকে চিনে না, চিনার কোনো কারণ না, এভিডেন্স দিতে পারারও কোনো মানে রিজন আমি দেখি না। কারণ গ্রামে গঞ্জে কিন্তু বিষয়টা এরকম না যে একজন আরেকজনকে চিনে না, ওখানে এলাকায় সবাইকে চিনে, কে বিএনপি করে কে জামাত করে সবাই চিনে। তাহলে আপনি প্রকৃত এভিডেন্স দিয়ে দেন, আপনি কথা বলবেন, সংবাদ সম্মেলন করেন, কিন্তু হচ্ছে আপনি যেখানে সেখানে হামলা করতে পারেন না। আপনি ওই নির্বাচন কমিশন অফিসে আপনি রিপোর্ট করেন, আপনি ওইখানে যে, কিন্তু আপনি যে হামলা করছেন সেটাই তো আচরণবিধি লঙ্ঘন। জি আপা, আপনার কাছে আমার কাছে সময় পাবো না, হয়তো একটা প্রশ্ন করে রাখি তারপর আপার কাছে যাব। না, কখনো সম্ভব না। তাহলে নারী যারা, তারা কেন জামায়াতের রাজনীতি করবে? আচ্ছা, এখানে আমি একটা পাল্টা প্রশ্ন করি, সেটা হচ্ছে 2টা পাল্টা প্রশ্ন। 1 নম্বর হচ্ছে, ধরেন আমরা 3 দশক ধরে নারী নেতৃত্ব দেখে আসছি, প্রধানমন্ত্রী ছিল, বেগম খালেদা জিয়াও ছিলেন এবং শেখ হাসিনাও ছিলেন। আমাদের অ্যাচিভমেন্ট কি? নারী সহিংসতা কমছে? রেপ কেস কমছে? কোনো একটা নারী সহিংস ঘটনার কোনো আমরা বিচার পাইছি? আপনি এখন যদি বলেন যে নারী নেতৃত্ব থাকলেই নারীরা সেফ থাকবে, তাহলে এটা একটা মানে পুরাই ইনভ্যালিড কথা, ইরিলেভেন্ট কথা। কারণ হচ্ছে 3 দশক ধরে বাংলাদেশে নারী নেতৃত্বই ছিল। এখন আমার হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে আসলে হওয়া উচিত নারী নেতৃত্ব নাকি যে কোনো অনেস্ট নেতৃত্ব? ইম্পর্টেন্ট কেস হচ্ছে আসলে এটা। এখন জামাতকে সবাই পাল্টা কোয়েশ্চেন করে, মানে সারাদিন আমরা এটার শুনি। জামাত যেহেতু একটা ইসলামী দল, আমরা হয়তো একদম আমির পর্যায়ের হবে না। আপনি কোন একটা সেনাপ্রধান দেখাতে পারবেন যে প্রধান বাংলাদেশ থেকে হয়েছে? হয় নাই কিন্তু। এবং অনেকগুলো মানে ইউএসএ, তারপরে বিভিন্ন জায়গায় আপনি কোথাও দেখাতে পারবেন না। তাহলে এগুলো নিশ্চয়ই ভ্যালিড রিজন আছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, জামাতে কিন্তু মহিলা উইংস আলাদা,
এখানে আমাদের প্রত্যেকটা সেক্টরে নারী নেতৃত্ব আছে। আমি যেমন মেডিকেল থানা থেকে আসছি, আমাদের মেডিকেল থানা আছে, আমাদের পেশাজীবী থানা আছে, আমাদের ডক্টরদের আছে, আমাদের নার্সদের আছে। ইচ অ্যান্ড এভরি জায়গায় মেয়েরা পরিচালনা করে এবং ওখানে নেতৃত্ব মেয়েদেরই। হ্যাঁ, ওখানে কিন্তু কোনো পুরুষ মানুষ নেতৃত্ব দেয় না। সুতরাং জামাতের জন্য এটা একটা মানে আমার মনে হয় এটা ট্যাগ লাগানো বারবার, যে হচ্ছে এই কোয়েশ্চেনটা করে আমরা কিন্তু ওই অনেস্টির জায়গায় যাই না, যে নেতৃত্বে যেই আসুক সে অনেস্ট কেন থাকে নাই। আমরা তো স্পিকারও একই সাথে 3 জন ছিল, প্রধানমন্ত্রী নারী, স্পিকার ছিল নারী এবং হচ্ছে বিরোধী দলীয় নারী, কিন্তু আপনি কি নারী সহিংসতা কমাইতে পারছেন? যে ধন্যবাদ। আমি একটু আসবো নির্বাচ চৌধুরী মনির কাছে। আমার একটা শেষ প্রশ্ন, সেই প্রশ্নটা হলো আজকে যেটা জামাতের আমির যেটা বলেছেন যে নারীরা কখনো সেই দলের প্রধান হতে পারবে না, তখন আমি ওদের কমেন্ট সেকশনে গিয়ে দেখি অনেকে বলছেন যে জিয়া পরিবারের সদস্য ছাড়া বিএনপির কখনো প্রধান হতে পারবে কিনা। দেখেন, এইখানে একটা জিনিস, পুরুষের মাইন্ডসেট নারীদের বিপক্ষে। উনি মিলল না ছিল এরকম কয়েকটা উত্তর দিলেন, চেষ্টা করলেন, বাট নারীদেরকে কেউ, এই জামাত তো সেই জামাত যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মেনে 20-25 বছর একসাথে থেকেছেন এবং খালেদা জিয়াকে ওনারা অত্যন্ত, উনি কিন্তু নারী প্রধান, ওনার আন্ডারে কিন্তু জামাত কাজ করেছে। তার মানে কি, টাইট দিলে কয় তোমার মারতে চাই, কয়টা খাবা, কয়েকটাও না, যদি বাইদা বাড়ি কয় পুরাটাই, তো হলো এই অবস্থাটা করেছে। ওনারা নারীদের দিয়ে কাজ করায়, বলে 40% বা 43%, কিন্তু নমিনেশন একটাও দেয় না। আপনি যে প্রশ্নটা করেছেন আমি আত্মসমালোচনা করতে পারি, এটাই হচ্ছে গণতন্ত্রের যে বিউটিটা, সেটা বিএনপির মধ্যে আছে। পুরুষের মাইন্ডসেট যতদিন ঠিক না হবে, যে নারীরা ক্ষমতায় ছিল, এই যে 2 জন বা 3 জন, আমি 3 জনই বলবো, রওশন এরশাদ আর বাইরে না, এরা প্রত্যেকেই উত্তরাধিকার সূত্রে আসছে, তারা নারী হিসেবে আসে নাই, মানুষ হিসেবে আসছে। সেই পরিবারে যদি অ্যাডাল্ট পুরুষ থাকতেন ওই সময়টায়, তাহলে তারা আসতেন না। অ্যাডাল্ট পুরুষ ছিল না বলেই তারা কিন্তু অমুকের সন্তান, অমুকের স্ত্রী হিসেবেই আসছেন। সো এইখানে বিএনপি কেন, কারোরই মাইন্ডসেট ওইভাবে তাজা হয় নাই যে কোনো নারীকে, কর্মী বান্ধব নারীকে, পরিশ্রমী নারীকে তারা মনোনয়ন দিবে। যে কয়টা নারী মনোনয়ন পেয়েছে বিএনপিতে, তারা প্রত্যেকেই পুরুষ কোটায় পেয়েছে, হয় কোনো এমপির বউ অথবা কোনো এমপি মন্ত্রীর মেয়ে, কিংবা এমপি মন্ত্রীর বা গুম হওয়া যাওয়া কারো বোন, এই কারণে যে ওকে দরকার ওই গুমটা ইউজ করার জন্য। সো এইখানে আমি মনে করি নারীদের জন্য প্রত্যেকটা দল সমান তালে একই মাইন্ডসেটে বিশ্বাসী। 5% বলা হয়েছিল যে এইবার 5% তারা সবগুলো দল মিলে একটা জায়গায় এসেছিল সংস্কারে বসে, যে 5% মহিলাদের মনোনয়ন দিবে। জামাত একজনকেও দেয় নাই, 30টা দল একজনকেও দেয় নাই। বিএনপি যে 9 জনকে দিয়েছে, আমি বললাম পুরুষ কোটায় না 9 জন, 10 জন ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে 9 জন সেই পুরুষ কোটায়, এবং অন্য দলের চেয়ে স্বতন্ত্র কেউ দাঁড়িয়েছে, যারা আছে তারা 3.65 পর্যন্ত, এবং বিএনপিতে 9 জন, আমি ড্যাম শিওর, বুঝছেন তো। এই জন্য আমি বলি যে এটা কোনো দলেই সম্ভব না, চিন্তাই করে না। আগে বামরা চিন্তা করতো, আপনার খেয়াল আছে মতিয়া চৌধুরীদের মতো মহিলারা 2-1 বার ডাকসু জিএসভিপি হয়েছে, কিন্তু নট কন্টিনিউ। যে আমি যেটা প্রশ্ন চেয়েছিলাম উত্তর সেটা পাইনি, কিন্তু আমি বলেছিলাম জিয়া পরিবারের সদস্য ছাড়া বিএনপিকে দলীয় প্রধান হতে পারবে না। আমি তো একদমই বলে দিয়েছি, কেউই কোনো দলেই পারবে না, নট অনলি বিএনপি। বিএনপি তো পারার সম্ভাবনা আমি দেখছিও না, আপনি অবশ্যই অন্য দলেও না। আপা যদি কোনো 1 মিনিটে বলতে চান, কোনো বলবেন কি? উনি যে বললেন যে হচ্ছে কোনো দলেই নাই, আসলে এটা কিন্তু ঠিক না। যেমন হচ্ছে জামাতে ইসলামীকে কিন্তু এই ট্র্যাডিশন চালু নাই, এখানে নেতার ছেলে নেতা হয় অথবা নেতার মেয়ে নেতা হয় বা ওই হিসেবে নমিনেশন দেওয়া হয়, বিষয়টা কিন্তু এরকম না। এখানে হচ্ছে যে ডেডিকেটেড পারসন, আপনাদেরও যে হচ্ছে না, তারাও হচ্ছে ডেডিকেটেড পারসন, মহিলা এমপিরা, আপনাদের প্রেসিডেন্টের ওয়াইফ, সেক্রেটারির ওয়াইফ, তারা হয়েছে